আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চাকরি ফেরত পাচ্ছেন তারেক রহমানের স্ত্রী। ভারতকে সমর্থন জানালো ইসরায়েল। ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ, 12.5 কোটি মানুষের প্রাণহানির আশঙ্কা। এবার বিস্তারিত। প্রায় 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। সঙ্গে ফিরেছে তার সরকারি চাকরিও। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার চিকিৎসক পদে পুনর্বহাল সংক্রান্ত আদেশ 2-1 দিনের মধ্যেই জারি হতে পারে। 1995 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন ডাক্তার জোবাইদা রহমান। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর এমএসসি করেন। 2008 সালে তিনি শিক্ষা ছুটিতে স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে যান, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরে আর কর্মস্থলে যোগ দিতে পারেননি। এর ফলে 2013 সালে বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম ফজলুল হক জানান, ডাক্তার জোবাইদা রহমানের সরকারি চাকরি পুনর্বহালের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই এই বিষয়ে চূড়ান্ত আদেশ জারি করা হবে। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত মঙ্গলবার সকালে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জোবাইদা রহমান। তার এই প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ছুটির মেয়াদ শেষে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে না ফেরায় 2013 সালে ডাক্তার জোবাইদাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন তাকে পুনরায় সরকারি চাকরিতে ফিরিয়ে আনতে ওই বরখাস্ত আদেশ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাশ্মীরের পহেলগাঁও হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারো জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। ওই পোস্টে জামাত আমির বলেছেন, সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতোমধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে, তা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। পোস্টে তিনি আরও বলেছেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিন শেষে যুদ্ধ কারোর জন্যই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের ভূখণ্ডে ভারতের চালানো সামরিক অভিযানের পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। বুধবার রাত 1টার পর অপারেশন সিঁদুর নামে এই অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, ভারতের বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত 26 জন নিহত ও 46 জন আহত হয়েছে। অভিযান শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ভারতকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল। এক্সে এক বিবৃতিতে ভারতের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সেনা ও গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়। লক্ষ্য ছিল শুধুমাত্র সন্ত্রাসী ও তাদের অবকাঠামো ধ্বংস করা। তবে ভারতের এই হামলাকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি বলেন, তারা পাকিস্তানের অভ্যন্তরে 5টি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ কোনোভাবেই শাস্তি ছাড়াই পার পাবে না। তিনি আরও বলেন, কোনো ধরনের উস্কানি ছাড়াই ভারতের এই আগ্রাসনের সুনির্দিষ্ট জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। শত্রুপক্ষকে তাদের কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণায় বলা হয়েছে, কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটবে। গবেষকরা বলছেন, এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ। এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে, 2025 সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যাবে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই যুদ্ধ কিভাবে শুরু হবে তার কিছু সিনারিও বা কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি করেছেন। ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলেছেন, এই গবেষণা একেবারেই কাল্পনিক, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। লোকেরা ভাবছেন দুটো দেশের পারমাণবিক বোমা আছে, তাদের মধ্যে সম্পর্ক ভালো নয়, তার মানে 5 বছর
পর তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে? তবে তিনি আরও বলেন 25 সালে না হলেও যে কোনো সময় এই দুই দেশের মধ্যে যুদ্ধ হতে পারে। 1998 সালে ভারত ও পাকিস্তান পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছে। এরপরে গত 11 বছর চলে গেছে। এর মধ্যে কারগিল যুদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু সে সময় এবং তারপর থেকে কখনোই পারমাণবিক বোমা ব্যবহারের কথা ওঠেনি। কোনো দেশ ইচ্ছে করে কিছু করতে চায় না, কিন্তু দুর্ঘটনাবশত বিভিন্ন কারণে, যেমন ভয়, রাগে অনেক সময় অনেক কিছুই হয়ে যায়, বলেন মিস্টার ব্যানার্জি। এই গবেষণার সাথে একমত প্রকাশ করেছেন পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ডক্টর পারভেজ হুডভাই। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা সবসময় আছে, কোনো পরিকল্পনা থেকে নয়, বরং দুর্ঘটনাবশত এরকম যুদ্ধ বেঁধে যেতে পারে। দুদেশের মধ্যে যদি অনন্তকাল ধরে উত্তেজনা বিরাজ করে এবং তাদের কাছে পরমাণু অস্ত্র থাকে, তাহলে তো অনেক কিছুই ঘটতে পারে। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, কাশ্মীরের পুলওয়ামার পর বালাকোটে যা হয়েছে, পাকিস্তানের আরও কঠোর জবাব দিতে পারত। তখন ভারতও কিছু একটা করত। এরকম একের পর এক ঘটনায় উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়তে পারত যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারত। শীতল যুদ্ধের সময় যা হয়েছিল, ভারত ও পাকিস্তানের বিরোধ তারও চাইতে খারাপ। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কয়েক হাজার মাইলের দূরত্ব, কিন্তু ভারত ও পাকিস্তানের সীমান্ত একই, যেখানে প্রায় প্রতিদিনই একে অপরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। ফলে উত্তেজনা শীতল যুদ্ধের চাইতেও বেশি। পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলায় বড় ধাক্কা খেয়েছে ভারতীয় বাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতির পর পরাজয় স্বীকার করে সাদা পতাকা তুলেছে দেশটির সেনারা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার পাকিস্তানে দাবি করে বলে জানিয়েছে আল জাজিরা। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় সৈন্যরা কাশ্মীরকে বিভক্তিকারী সীমান্তে একটি সামরিক চৌকিতে একটি সাদা পতাকা উড়িয়েছে, যা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক। পাকিস্তান তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্স অ্যাকাউন্টে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন। প্রথমে তারা তদন্ত থেকে পালিয়েছিল, এখন তারা মাঠ থেকে পালিয়েছে। তবে আল জাজিরা স্বাধীনভাবে দাবিটি নিশ্চিত করতে পারেনি বলেও উল্লেখ করে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশি স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক পেয়েছে 180 কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ। যৌথ অংশীদার হিসেবে এ বিনিয়োগ করেছে চীনের জ্বালানি প্রযুক্তি প্রতিষ্ঠান NUCL নিউ এনার্জি টেকনোলজি জিডি লিমিটেড। ফাস্ট পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান স্টেট ফাস্ট কুরিয়ার লিমিটেডের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশ জুড়ে ইলেকট্রিক ভেহিকল ইভি চার্জিং স্টেশন, অ্যাসেম্বলি লাইন ও কারখানা স্থাপন করা হবে। চীনের গুয়াংজুতে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর হয়। এতে ফাস্ট পাওয়ার টেকের চেয়ারম্যান KM রিদওয়ানুল বারী জিয়ন এবং NUCL এর CEO ফরেস্ট লিয়াং স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন স্টেট ফাস্টের পরিচালক অর্ণব মোস্তফা, প্রবাসী প্রতিনিধি সাদমান সাকিব এবং NUCL এর কর্মকর্তারা। চুক্তির আওতায় EREV ও PHEV প্রযুক্তির গাড়ির জন্য দেশের বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন স্থাপন করা হবে। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা ও কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ বান্ধব যাতায়াতে গতি আনতে চায় প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে এটি দেশে কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। KM রিদওয়ানুল বারী জিয়ান বলেন, নতুন বিনিয়োগের মাধ্যমে লিথিয়াম, আয়রন, ফসফেট ও সৌরশক্তি নির্ভর ব্যাটারি প্রযুক্তিতে কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার জন্য অর্থনৈতিক অঞ্চলে জায়গা বাছাই চলছে। এবার খেলার খবর। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন বেসামরিক লোক নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এ হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে আসছে ভারত, তবে গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে এর দায় অস্বীকার করে আসছে। পহেলগাঁও হামলার পর থেকেই প্রতিবেশী দুই দেশের ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। সে হামলার সূত্র ধরেই গত মঙ্গলবার রাতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের 26 জন নিহত হয়েছে এবং 46 জন আহত হয়েছেন। ভারতের এ হামলার প্রতিবাদে পাল্টা হামলা চালায় পাকিস্তান। সে হামলায় ভারতের 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেশী দুই দেশের এই উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতে চলমান T20 জনপ্রিয় আসর IPL থমকে পড়তে পারে কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র বুধবার জানিয়েছে, চলমান IPL নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। সূত্রটি ANI-কে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কোনো প্রভাবই IPL এর উপর পড়বে না এবং ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে। IPL এর ইতিহাসে বিভিন্ন কারণে স্থানান্তর ও পূর্ণ নির্ধারণ ঘটলেও এটি কখনো বাতিল হয়নি। 2009 সালে লোকসভা নির্বাচনের জন্য IPL দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়। 2014 সালে প্রথম পর্ব আরব আমিরাতে, দ্বিতীয় পর্ব ভারতে অনুষ্ঠিত হয়।
2020 ও 2021 সালে করোনার কারণে আইপিএল আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। আইপিএলের চলতি আসরে ইতোমধ্যে প্রতিটি দল 11টি করে ম্যাচ খেলেছে। 10 দলের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স আর রাজস্থান রয়্যালস 12টি করে ম্যাচ খেলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পাঞ্জাব কিংস 11 ম্যাচের মধ্যে 8টিতে জিতে 16 পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছে। মুম্বাই 14 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান আর দিল্লি ক্যাপিটালস 14 পয়েন্ট নিয়ে চতুর্থ পজিশনে আছে। বুধবার রাত 8টায় কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংস। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।